হন্তদন্ত হয়ে ইটালির একটা ফিউনারে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ফারহান। প্রায় শেষ মুহূর্তে উপস্থিত হয়েছে বলে ফিউনারের সমস্ত আনুষ্ঠানিকতা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। চার্চের ভেতরে কালো পোশাকে আবৃত অসংখ্য লোকজনে ভর্তি। এখানে সকলে উপস্থিত হয়েছে এক মধ্যবয়স্কা নারীর শেষ বিদায়ের আয়োজনে। অথচ সকলের পেছনে ফেলে ফারহানের তৃষ্ণার্ত চোখ জোড়া খুঁজে চলেছে তার চোখে ধরা দেওয়া পৃথিবীর একমাত্র সুন্দরী ও প্রিয় নারীকে। অবশেষে মা ফেদেরিকার ফিওরনের সদ্য উপস্থিত কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ভ্যানেলিয়াকে আবিষ্কার করলো ফারহান। মেয়েটির পরনে একটি কালো লং গাউন, ধূসর কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া, মাথার উপরে একটি জর্জেটে পাতলা কালো স্কার্ফ। ফারহানের উদ্ভ্রান্তের চেহারা মুহূর্তে বিষণ্ণ হয়ে উঠল। সে ধীর পায়ে এগিয়ে গেল ভ্যালেরিয়ার পানে। নিজের পাশে কারোর উপস্থিতি টের পেতেই ভ্যালেরিয়া চোখের পানি মুছে তার দিকে তাকালো। ফারহানকে দেখেই কেন যেন তার অশ্রু বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই ফারহানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। ফারহান আজকে তার কান্নার একটুকু বাধা দিল না। শক্ত হাতে প্রিয়তমাকে জড়িয়ে ধরে তাকে প্রাণ ভরে কান্না করার সুযোগ করে দিল। ভ্যালেরিয়া কাঁদতে কাঁদতে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? কেন এলেন না আমার কাছে? আপনার প্রতীক্ষায় পথ চেয়ে কতদিন যাবৎ প্রহর গুনেছি, আপনি জানেন? তোমার আর তোমার মায়ের সামনে নিজেকে শক্তভাবে দাঁড় করানোর জন্য এতদিন যাবৎ প্রস্তুত করছিলাম নিজেকে। আমার মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে ফারহান। আমি পৃথিবীতে নিঃস্ব হয়ে গেলাম। কিভাবে মারা গেলেন উনি? কয়েকদিন যাবৎ মায়ের বুকের বাঁ পাশে হার্টের সমস্যা দেখা দিয়েছিল। এর জন্য যথাযথ চিকিৎসাও করিয়েছি আমি, কিন্তু আজ সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে। আর কিছু বলতে পারল না ভ্যালেরিয়া। তার আগেই আবারও ডুকরে কেঁদে উঠল সে। ফারহান তাকে বুকে আগলে নিল। ভ্যালেরিয়া ফারহানের বুকে কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম ফারহান, নিঃস্ব হয়ে গেলাম আমি। ফারহান ভ্যালেরিকা নিজের বুক থেকে উঠে তার দুই গালে আলতো হাতে চেপে ধরে চোখের পানি মুছে দিয়ে কোমল কণ্ঠে বলল, কে বলেছে তুমি একা হয়ে গেছো? আমি আছি না? আজ থেকে আমি তোমার সব হয়ে যাব। দেবে কি আমায় তোমার একান্ত প্রিয় মানুষ হয়ে থাকার অধিকার? ভ্যালেরিয়ার অবধি দৃষ্টিতে ফারহানের দিকে তাকালো। ফারহান এক পলক ভ্যালেরিয়ার মায়ের কবরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা পরপারে শান্তিতে থাকুক এই প্রার্থনাই করি। আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে এইটা ভেবে যে তার শেষ সময় আমি তার পাশে থাকতে পারলাম না, তার জন্য কিছু করতে পারলাম না, মায়ের মতো এক নারীকে প্রিয় আগলে রাখতে পারলাম না। কতটা হতভাগা পুরুষ আমি জানো। আমার ওই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, তাই আপনজন না থাকার কষ্টটা আমি বুঝি। এরিস ভাই আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের সাম্রাজ্যে একটা বিশ্বস্ত পদে জায়গা করে দিয়েছেন, আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছেন, সেই সাথে নতুন পরিচয় দিয়েছেন। তাই এতদিন যাবৎ সেই আমার কাছে সব ছিল এবং আজীবন থাকবে। আর এখন তার সাথে যুক্ত হবে তুমি। জানি এই মুহূর্তে তোমাকে এমন একটা প্রস্তাব দেওয়াটা আমার উচিত হচ্ছে না, কিন্তু আমিও তোমার সম্পূর্ণ রূপে নিজের করে নিতে চাই সেনরিটা। বলেই নিজের জিন্সের পকেট থেকে একটা হীরের আংটি বক্স বের করে সেটা খুলে দিয়ে ভ্যালেরিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো ফারহান। তারপরে তার দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে বলল, উইল ইউ ম্যারি মি সেনরিটা? ভ্যালেরিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার চোখে অশ্রু থাকলেও মুখে একটা প্রাণবন্ধ হাসি ফুটে উঠল। সেও নিজের একমাত্র প্রিয় আবাসস্থলকে আর হারাতে চায় না। ফারহান ভ্যালেরিয়ার বাম হাতের মধ্যাহ্ন আঙুলে আংটিটি পরিয়ে দিতেই তার কান্না ভেজা চোখ দুটো ফুটে উঠল একটা অব্যক্ত সুখের হাসি। সেই সাথে ফারহানের মুখেও ভরে গেল পরিতৃপ্ত হাসি রেখা। ফারহান ভ্যালেরিয়াকে নিজের বুকে শক্তভাবে জড়িয়ে ধরে গম্ভীর আবেগী কণ্ঠে বলে উঠল, আজীবন তোমাকে ঠিক এভাবেই বুকের মাঝে রেখে ভালোবেসে যাবো সেনরিটা। সদ্য শোকে আচ্ছাদিত ভ্যালেরিয়ার হৃদয়ে অনেকখানি প্রশান্তি বয়ে গেল যেন। সে পরম উষ্ণতায় ফারহানের বুকে জড়িয়ে থেকে অস্পষ্ট কণ্ঠে বলল, গুলশানের একটি প্রেস ক্লাবে জার্নালিস্ট কনফারেন্সে আয়োজিত হয়েছে। আয়োজন করেছে শেখ গ্রুপ অফ কোম্পানিজের সাবেক সিইও মিস্টার লতিফ আবরার শেখ। মূলত ৩ বছর পর হঠাৎ করেই তার একমাত্র মেয়ে মাহিরা শেহরি শেখের ফিরে আসা নিয়ে সকলের মনে সৃষ্টি হওয়া প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই মূলত তিনি এই কনফারেন্সের আয়োজন করেছে।
একটি সংক্ষিপ্ত বিবৃতি লতিফ আবরার শেখ ঘোষণা দিলেন। 3 বছর আগের সেই অ্যাক্সিডেন্টে আমার মেয়ে মাহির শেহরির শেখ মূলত মারা যায়নি, তবে গুরুতর অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন শারীরিকভাবে সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে ট্রিটমেন্টের জন্য কানাডা নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ 3 বছর সে কোমায় ছিল। 3 মাস আগে তার জ্ঞান ফিরেছে। এখন সে সম্পূর্ণভাবে সুস্থ। সেজন্য পুনরায় তাকে শেখ গ্রুপ অফ কোম্পানিজের সিও পদে অধিষ্ঠিত করা হয়েছে। আশা করি এটা নিয়ে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। সংক্ষিপ্ত এই বক্তব্যের পর কেউ আর কোনো ধরনের বাড়তি কথা বলার সাহস পায়নি। সাংবাদিক এবং কিছু সাধারণ মানুষরা মাহিরা সম্পর্কিত টুকটাক কিছু বিষয় জানার পরে প্রেস কনফারেন্স সেখানেই সমাপ্ত হয়ে যায়। হসপিটালের বেডে বসে রাগে কটমট করছে নীলিমা। তার সম্পূর্ণ মুখ জুড়ে এখনো মেডিসিনের প্রলেপ দেওয়া। মূলত সেদিন কনফারেন্স রুমে সে তার ছড়ে দেওয়া গরম কফির ফলে তার চেহারায় বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে, যে জন্য তাকে 2 দিন যাবৎ হসপিটালে থাকতে হচ্ছে। তবে মনে মনে মাহিরা শাহরের শেখকে জব্দ করার জন্য তার হাত এখনো নিষ্পিস করছে, কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারবে না, কারণ তার সামনে বর্তমান তার মা নাদিরা খান এবং পিতা মাশরাফি খান উপস্থিত। হসপিটালের বাইরে গার্ডরা পাহারারত। নাদিরা খান মেয়েকে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বললেন, আর কতদিন এভাবে এরিসের পেছনে পেছনে ঘুরে নিজের এই বেহাল দশা করবে? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার এই অবস্থা ওই মাহিরা শেহরির শেখ করেছে। এরিসের এতে কোনো হাত নেই। নাদিরা খান সরু দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে বললেন, এরিসকে পাওয়ার জন্য তুমি যে ঠিক কি কি কাণ্ড করেছো সবটা কিন্তু আমার জানা আছে। আবারও সাবধান করছি তোমায়, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। এই আগুন যে কোনো মুহূর্তে তোমাকে ভস্ম করে দিতে পারে। নাদিরা খানের কথায় নীলিমা কিছুটা ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। মাশরাফি খান বললেন, তাছাড়া তোমার যথেষ্ট বয়স হয়েছে নীলিমা, আর কতদিন এভাবে আনম্যারিড থাকবে? এবার অন্তত তোমার ফিউচার প্ল্যান করা উচিত। এরিসের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দাও। ও কোনোদিনও তোমার হবে না। হবে, ও আমারই হবে। আমি ওকে আমার করেই দেখাবো। এই নীলিমা যা চায় সেটাই পায়, না পেলে কেড়ে নেয়, আর সেটাও না পারলে তাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। তখনই হঠাৎ দরজা ঠেলে একটা গার্ড ভেতরে প্রবেশ করলো। সবাই উৎকণ্ঠ হয়ে তার দিকে তাকালো। এভাবে বিনা অনুমতিতে প্রবেশ করায় গার্ড মাথা নুয়ে বিনীত কণ্ঠে বলল, আমায় মাফ করবেন এভাবে প্রবেশ করার জন্য, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার ছিল। নীলিমা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি নিউজ? শেখ গ্রুপ অফ কোম্পানিজ আপনাদের কোম্পানির সাথে পার্টনারশিপ এবং সব ধরনের বিজনেস ডিল ক্যান্সেল করে দিয়েছে। এর যথাযথ কোনো কারণ তারা উল্লেখ করেনি। শেখ গ্রুপ অফ কোম্পানিজের মতো এত বড় কোম্পানি আপনাদের সাথে বিজনেস রিলেশন শেষ করে দেওয়ায় যতগুলো কোম্পানি আমাদের সাথে বড় বড় ডিল সাইন করেছিল তারাও সেগুলো ক্যান্সেল করে দিয়েছে। এমনকি পার্টনারশিপও রাখবে না বলে ঘোষণা দিয়েছে। শেয়ার হোল্ডাররা শেয়ার সরিয়ে নিয়েছে। তাদের অভিযোগ, আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এমনকি দুদক ও সেটাও পর্যালোচনা করে রেজাল্ট দিয়েছে। বলা বাহুল্য তাদের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, যার ফলে আপনাদের কোম্পানি সিল গালা করে দেওয়া হয়েছে। এবার হয়তো ধীরে ধীরে বাকি প্রপার্টিগুলোর দিকেও। গার্ডের কথা শেষ হওয়ার আগে নীলিমা প্রচন্ড জোরে এক চিৎকার করে উঠল। নাদিরা খান ও মাশরাফি খানও হতভম্ব হয়ে গিয়েছে। তারা ঠিক কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না। নীলিমা চিৎকার করে বলতে লাগলো, আর এই খবর তুমি আমাদের এখন দিচ্ছ? সরি ম্যাম, কিন্তু আমার মনে হয় আপনাদের কোম্পানির বিরুদ্ধে এসব ষড়যন্ত্র বহু আগে থেকেই চলমান ছিল। দুদককেও কেউ বা কারা আগে থেকেই এই বিষয়ে ইনফর্ম করে রেখেছিল, আর তার প্রত্যক্ষ ফলাফল এসেছে আজকে। নাদিরা খান কটমট করে বলতে লাগলেন, কার এত বড় সাহস হলো আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করার? এরিসের কোম্পানির কিছু হয়নি? না, শুধু আপনাদের কোম্পানির উপরে এসব আরোপ করা হয়েছে। আর এরিস আহরার খানের যে ক্ষমতা, তাতে তার বিরুদ্ধে কেউ লাগতে যাবে এমন সাহস বোধ হয় কারো নেই। নীলিমা বেডসাইড টেবিলের সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রাগে হিতায় জ্ঞান শূন্য হয়ে সে চিৎকার করে বলতে লাগলো, সব ওই মাহিরা শেহরির শেখের কারসাজি। ওই করেছে সবকিছু। আর ইউ শিওর? আমার এমনটাই মনে হচ্ছে। তোমার মনে হলেই তো হবে না নীলিমা,
আগে সবটা প্রমাণ করতে হবে। প্রমাণ পরে করবেন স্যার ম্যাডাম, আগে আপনাদের কিছুদিনের জন্য নিরাপদ জায়গায় গায়েব হয়ে যাওয়া দরকার। সবাই যেভাবে আপনাদের পেছনে লেগেছে তাতে মনে হচ্ছে আপনাদের ধ্বংস অনিবার্য। শেষের কথাটা মুখ ফসকে বলে ফেলেছে গার্ড। ফলশ্রুতিতে সকলের রক্তিম চক্ষু নিয়ে তার দিকে তাকালো। গার্ড ভয় পেয়ে দ্রুত মাথা নুয়ে তাদেরকে সম্মান জানিয়ে বাইরে বেরিয়ে গেল, আর ভেতরে রেখে গেল হতভম্ব তিনজন নরনারীকে। নিজের কেবিনে বসে উচ্চ শব্দে হেসে চলেছে মাহিরা ওরফে শ্বেতা। তার হাতে ম্যারিয়ানা গ্রুপ অব লিমিটেডের ধ্বংসের সমস্ত কাগজপত্র। সেগুলোতে চোখ বুলিয়ে তৃপ্তির অট্টহাসি হাসছে সে। হৃদয় জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে তার। কাগজগুলো তীব্র খুশিতে ওপরে ছুড়ে দিল সে। ডেস্কের চেয়ারে বসে ঘূর্ণির সাথে সাথে সেগুলো ছড়িয়ে পড়ল তার সমস্ত শরীরের উপর। চোখ বন্ধ করে সেই আনন্দটুকু উপভোগ করলো শ্বেতা, যেন প্রশান্তির বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে তার গায়ে। একদিন ধরে এত পরিকল্পনা আর আয়োজন করে অবশেষে তার প্রতিশোধের প্রথম ধাপে সফল হয়েছে সে। এবারে শিকারকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করার পালা। হঠাৎই সে তার হাসি থেমে গেল। মুখটা সহসায় কঠোর আকৃতি ধারণ করে। টেবিলে ছড়িয়ে পড়ে থাকা কাগজগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতে করতে সে দাঁতে দাঁত চেপে হিস হিস করে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, ধ্বংসের তো সবে শুরু হয়েছে তো নীলিমা। এরপর তোকে ঠিক কিভাবে নিঃশেষ করি তুই নিজের চোখে অবলোকন করবি। তবে চিন্তা করিস না, একেবারে নিঃশেষ করে এত সহজে মৃত্যু তোকে তো আমি দেব না। ধীরে ধীরে তিল তিল করে তরপাতে তরপাতে তোকে মৃত্যুর দিকে ঠেলে দিব আমি, যেন আমার কাছে তুই নিজেই মৃত্যু ভিক্ষা চাস। ঠিক যেভাবে আমার পরিবার পরিচয়ে অস্তিত্ব আর ভালোবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করেছিস, ঠিক সেভাবেই পৃথিবীর সমস্ত কিছু থেকে তোকে আমি বিচ্ছিন্ন করে দেব, যেভাবে তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। বাকি কথা আর সম্পূর্ণ করতে পারল না শ্বেতা। মুহূর্তে সেই ভয়ানক কালো রাতের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। তার গগনবিতারী আর্তনাদ, নিজের সন্তানকে হারানোর তীব্র বেদনা, তাকে রক্ষা করতে না পারার অপরিসীম আফসোস, নিজের ক্ষতবিক্ষত হয়ে সবকিছু হারিয়ে ফেলা। সমস্ত কিছু মনে পড়তে এক কাঁধ ভাঙা কান্নায় ভেঙে গেল তার সমস্ত শরীর মন। দুই হাতে শক্ত করে নিজের তলপেট চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো সে, যেন এখনো অনুভব করতে চাইছে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে। অথচ সাউন্ড প্রুফ রুমের বাইরে থেকে কেউ সে তার এই করুণ আওয়াজারি আর তীব্র ক্রন্দনরত ধ্বনি শুনতে পেল না। নেশায় বুঁদ হয়ে থাকা এক রমণীর টালমাটাল হাতে ড্রাইভিং এর হাইওয়েতে ছুটে চলেছে একটি হোয়াইট রঙের মার্সিডিজ বেঞ্জ। তার শরীর টলতে থাকলেও মস্তিষ্ক এখনো সদা সজাগ। নিজেদের পতন ঘন্টা শ্রবণের পর থেকেই এক প্রকার পাগল হয়ে গিয়েছে নীলিমা। পুরো পরিবার সহ আর সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করেছে নিজেদের শেষ সম্বলটুকু টিকিয়ে রাখতে, কিন্তু ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে এই দেশ ছেড়ে যাওয়া অথবা আত্মগোপন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তাদের মাঝে খোলা নেই। আবার সেই সাথে তার অসংখ্য গার্ডের মৃত্যুর সংবাদ পেয়েছে সে। বিশেষ করে শ্বেতা ও তার সন্তান আর সায়নকে হত্যার দিন যেসব গার্ড তার সাথে ছিল তাদের প্রত্যেককে ছিন্ন ভিন্ন মৃত শরীরে কোনো অজানা আগন্তুক উপহার হিসেবে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নিজের তীব্র হতাশ আর ক্রোধ কমাতে দ্রুত গতির স্পিডে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে সে। হঠাৎই সে খেয়াল করলো তার পেছনে একটি ব্ল্যাক টয়োটার কার সম্পূর্ণ গতিতে তার পিছু নিয়েছে। অনেকক্ষণ ধরে খেয়াল করার পর সে বুঝতে পারলো গাড়িটি তাকেই ফলো করছে। নীলিমা কিছু বুঝে ওঠার আগে গাড়িটি হঠাৎ করে পেছন থেকে তার গাড়িকে প্রচন্ড জোরে ধাক্কা দিল। ফলশ্রুতিতে স্টারিং এ আঘাত লেগে নীলিমার মাথা অনেকটা ফেটে গেল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই চতুর মস্তিষ্কে অধিকারিণী নীলিমা নিজেকে সামনে নিল। গাড়ির স্পিড সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে সে দ্বিগুণ গতিতে ছুটে চলল হাইওয়ের মাঝে। এই মুহূর্তে পেছনের গাড়িটার থেকে বাঁচতে হবে তাকে, আশ্রয় নিতে হবে নিরাপদ দূরত্বে। গাড়ির মধ্যে অজানা শত্রু তার প্রাণনাশের জন্য এমনটা করেছে, সেটা সে ভালো মতোই বুঝতে পেরেছে। নীলিমা স্পিড বাড়িয়ে দিতে পেছনের গাড়িটা সমানতালে ছুটে তার পিছু নিল। দুই গাড়ি একই গতিতে চলায় কেউ কারো থেকে এতটুকু দূরে সরে যেতে কিংবা কাছে আসতে পারছে না। এভাবে অনেকক্ষণ যাবৎ চলতে লাগলো ধাওয়া পাল্টা ধাওয়ায়, যেন চোর পুলিশ খেলা চলছে দুজনের। দূর থেকে কেউ দেখলে মনে হবে যে এখানে কার রেসিং কম্পিটিশন হচ্ছে।
অবশেষে পেছনের গাড়িটা নীলিমার গাড়িটার কিছুটা নাজুক অবস্থায় সুযোগ নিয়ে দ্রুত গতিতে ছুটে এসে সেটার পেছনে প্রচন্ড জোরে এক ধাক্কা মারে। পরপর কয়েকবার এরকম ভাবে ধাক্কা মারে, যার ফলে ভেতরে থাকা নীলিমার শরীরে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একপাশে ছিটকে পড়ে। ফাঁকা রাস্তায় আর মধ্যরাতে ছিল বিধায় কেউ এদিকটায় তেমন একটা ছিল না। গাড়ির দরজা খুলে গিয়ে সেখান থেকে অর্ধেক শরীর বেরিয়ে আসে নীলিমার। নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বের হতে থাকে, তার সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে যায়। নিঃশ্বাস হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। হঠাৎ একটি আওয়াজ কানে যেতেই মাথাটা সামান্য ঘুরিয়ে সেদিকে তাকালো সে। ঝাপসা দৃষ্টিতে সেখানটায় দেখতে পেল হাই হিল পরিহিত পাজোড়া ক্যাটওয়াক স্টাইলে এগিয়ে আসা এক রমণীর পায়ে গটগট আওয়াজ। ফর্সা পদদ্বয়ের নিচে সামান্য অংশ উন্মুক্ত। আগন্তুক রমণী হাঁটু ভেঙে নীলিমার কাছে এসে বসলো। তার পরনে ব্ল্যাক কালার স্টাইলের ফুল লেন্থ স্লিভ ড্রেস। খোলা বাদামি চুলগুলো তীব্র বাতাসের ঝাপটায় পিঠময় ওড়াউড়ি করছে। লাশময়ী চেহারায় একটা ভয়ানক ভাব ফুটে ওঠে, তাকে যেন দান করছে কোনো অন্ধকার জগতের রমণীর সৌন্দর্য। নীলিমার রক্তাক্ত শরীর আর এরকম করুণ পরিণতি দেখে একটা পৈশাচিক বাঁকা হাসি দিল সে। যবে থেকে সে তার সন্তান এবং অস্তিত্বকে হারিয়েছে, তখন থেকে তার হিমোফোবিয়াও উধাও হয়ে গিয়েছে। এখন রক্ত দেখলে তার আর ভয় করে না, প্রচন্ড আনন্দিত হয় তার চিত্ত। এদিকে নীলিমা ঝাপসা দৃষ্টিতে সেই লাশময়ী রমণীর মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না। সারা শরীরে অসহ্য যন্ত্রণায় তরঙ্গ খেলা করছে তার। সে তা ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টিতে নীলিমাকে পর্যবেক্ষণ করতে করতে হাতের 2 আঙুল দিয়ে শক্তভাবে তার চোয়াল চেপে ধরল। ব্যথায় কোঁকে উঠল নীলিমা। সে তা ফিসফিস অথচ হিমশীতল আওয়াজে বলতে লাগলো, কেমন লাগছে এই শারীরিক যন্ত্রণা? খুব বেশি যন্ত্রণাদায়ক? আরে এখানে তো আমি আসল যন্ত্রণাই তোকে দিলাম না, তার আগেই এত কাহিল হয়ে পড়লে কি চলবে? পাপের ওজন তো অনেক ভারী, সেই হিসেবে এটা তো জাস্ট ট্রেলার ছিল। সামনে আরো সিন বাকি আছে, যে এত সহজে তো তোকে আমি মারবো না। ধীরে ধীরে একটু একটু করে তীব্র যন্ত্রণা দিয়ে তোকে নিঃশেষ করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, সামনে তোর জন্য ঠিক কি কি অপেক্ষা করছে শুধু দেখে যা না। আজকে এতটুকুতেই ছেড়ে দিলাম, ভাগ্য ভালো থাকলে বেঁচে যাবি, আর না হলে তোর পরবর্তী শাস্তির জন্য তৈরি থাকবি। চয়েস ইজ ইয়ার্স, ইউ ব্লাডি ফাকিং মার্ডারার। নীলিমা আর কিছু ভাবার অবকাশ পেল না। শব্দগুলো তার কানে যাচ্ছে ঠিকই, কণ্ঠটাও ভীষণ পরিচিত ঠেকছে, কিন্তু কিছু বলা বা করার মতো পরিস্থিতিতে সে ছিল না। মৃত্যু যেন তার দুয়ারে প্রতিনিয়ত আঘাত হানছে। ধীরে ধীরে তার শারীরিক যন্ত্রণা আরো প্রবল হতে থাকে। সেটা তার শরীরে একটা অবজ্ঞা লাথি মেরে নিশ্চিন্ত ভঙ্গিতে সেখান থেকে চলে যেতে থাকে। তার গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিল আরো 2টি কালো গাড়ি, যারা বর্তমানে তার বডিগার্ড এবং তার সমস্ত আদেশ পালন করতে বদ্ধপরিকর। মিসেস সামিরা নিজে তাদেরকে সে তার আবদারের ফলে বিনা বাক্যে ঠিক করে দিয়েছে। গাড়িতে ওঠার আগ মুহূর্তে সে তা হঠাৎ দেখতে পায় একটা গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে এসে নীলিমাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আরো একটা গাড়ি এসে থামলো। তারা কোথাও একটা ফোন করায় বেশ অনেকক্ষণ পরেই অ্যাম্বুলেন্স আসতে দেখা গেল। সে তার গাড়িতে উঠে বসে ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি এসে মনে মনে বলল, যাক, তোর শাস্তির পরিমাণ তাহলে আরো বাড়লো। বেস্ট অফ লাক বিচ। ফাঁকা হাইওয়েতে নির্বিঘ্নে গাড়ি চালিয়ে যাচ্ছে শ্বেতা। আজ তার মনটা ভীষণ ফুরফুরে লাগছে। হৃদয় জুড়ে বইছে অনাবিল প্রশান্তির ঢেউ। প্রতিশোধের আরো এক ধাপ উপরে উঠে গেল সে। এবার শিকারকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে তার সম্পূর্ণ প্রতিশোধ নেবে শ্বেতা। এই আনন্দটুকু উদযাপন করতে সমস্ত গার্ডদের বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। এই মুহূর্তে একা মুক্তভাবে নিজেকে মেলে ধরতে চায় সে। এক হাতে স্টিয়ারিং চেপে অপর হাতে তলপেটে রেখে শ্বেতা বিড়বিড় করে বলতে লাগলো, তোকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, মাম্মা তাকে ভয়ানক শাস্তি দেবে কিটু। অলরেডি আমি অনেকটাই রিভেঞ্জ নিয়ে ফেলেছি, বাকিটাও নিয়ে ফেলবো। তুই একদম চিন্তা করিস না, মাম্মা তোর প্রতি অবিচার হতে দেবে না একদম। হঠাৎই পেছন থেকে একটা ব্ল্যাক রোলেস রয়্যাল শ্বেতার গাড়ি ঠিক সামনে পথ রোধ করে ব্রেক কষলো। শ্বেতা ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। তারপর সেখান থেকে গাড়ির দরজা খুলে একটি দীর্ঘদেহী কালো অবয়ব বেরিয়ে আসে।
তার পরনে ব্ল্যাক টি শার্ট, হুডি, জিন্স, পায়ে লেদার শো, ঠোঁটের কোণে একটা সিগারেট এবং সেই সাথে একটা সূক্ষ্ম বাঁকা হাসি। তার স্থির দৃষ্টি গাড়িতে থাকা শ্বেতার পানে নিবদ্ধ। মানুষটিকে চিনতে সে তার একটুকুও দেরি হলো না। অ্যারিশ আহরার খান ওরফে অ্যারিশ অ্যাড্রিয়ানো। কিন্তু তার এভাবে হঠাৎ আগমনের কারণ সে তার বোধগম্য হলো না। বুড়ো কুচকে গাড়ি থেকে বেরিয়ে এসে অ্যারিসের সামনে গিয়ে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো সে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির। একজনের চোখে সীমাহীন কৌতূহল, অপরজনের চোখে খেলা করছে নির্লিপ্ত হাসি। সে তার ঠান্ডা স্বরে অ্যারিসকে জিজ্ঞেস করলো, আমার রাস্তা আটকে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? হ্যারিস নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কি করছেন জানতে পারি? সেটা আপনার জানার ব্যাপার নয়, রাস্তা ছাড়ুন আমার। হ্যারিস আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে সে তার দিকে আরো খানিকটা এগিয়ে এসে দ্রুত ঘোচালো। সে তা কিছুটা হকচকে গেল। হ্যারিস শীতল দৃষ্টিতে তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর সে তা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝটকা মেরে উল্টো ঘুরিয়ে দিয়ে একদম নিজের বুকের সাথে চেপে নিল। সে তা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ছটফট করতে লাগলো। অথচ অ্যারিস দুই হাতে শক্ত বাঁধনে তাকে চেপে ধরে রইল। সে তা ছটফট করতে করতে জল শক্ত করে কঠোর কণ্ঠে বলতে লাগলো, এসব কি ধরনের অসভ্যতামি মিস্টার খান? ছাড়ুন বলছি আমায়, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যারিস সে তার কথা যেন পরোয়া করল না। তাকে সেইভাবেই ধরে রেখে উল্টো তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাসকি স্বরে বলতে লাগলো, মাই আইস নেভার মেক এ মিস্টেক ইন রেকগনাইজিং ইউ অ্যাডিকশন। অনেক হয়েছে লুকোচুরি খেলা, আর পালিয়ে থাকতে পারবে না আমার কাছ থেকে। ধরা তো তোমায় আমার কাছে দিতেই হবে, সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। আমার কাছ থেকে দূরে যাবার অধিকার তোমায় আমি কখনো দেইনি, আর না কখনো দিব। কথাগুলো বলেই একটা ক্লোরোফর্ম যুক্ত রুমাল সে তার মুখে চেপে ধরল অ্যারিস। সে তা কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় অ্যারিসের বুকে ঢলে পড়ল। অ্যারিস তাকে নিজের দুই বাহুতে শক্ত করে চেপে ধরে তার মুখটা নিজের মুখ পানে তাক করলো। পূর্ণিমার চাঁদের মেলনে আলোর অতি স্নিগ্ধ লাগছে সে তার নতুন মুখশ্রী। হ্যারিস গভীর নেশালো এবং কিছুটা সংশয় ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। তারপর বাতাসের ঝাপটায় সে তার চেহারায় ছুটে আসা এলোমেলো চুলগুলোকে কানের পিঠে আলতো করে গুজে দিল। সে তার গোলাপি ঠোঁটজোড়া ক্রমশ অ্যারিসকে তৃষ্ণার্ত করে তুলেছে। সে তাকে সম্পূর্ণ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে অ্যারিস তার সমগ্র মুখমণ্ডল এবং ঠোঁটের এক গভীর চুম্বন করলো। তারপর তাকে কোলে তুলে নিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, এতটুকু তো নিশ্চিত হয়ে গিয়েছে তুমি আমার অ্যাডিকশন, কিন্তু তোমার এই নতুন রূপ, পরিচয়ের রহস্য কি সেটা না হয় তোমার কাছ থেকে খোলাসা করে নেব। কিন্তু জেনে রেখো, আমার কাছ থেকে দূরে যেতে চাইলে তোমায় এর চরম মূল্য দিতে হবে অ্যাডিকশন। দরজার আড়াল থেকে বেরিয়ে এসো ঈশা, আমি তোমায় দেখতে পাচ্ছি। রাদের কথা শুনে বেশ চমকে উঠল ঈশা। দরজার আড়ালে লুকিয়ে থেকেও লাভ হলো না, ঠিকই রাত তাকে ধরে ফেলল। এতক্ষণ যাবৎ সে চুপি চুপি রাতকে লক্ষ্য করছিল। বেচারা এসির মধ্যে থেকেও কাজে অতিরিক্ত চাপ ও টেনশনের ফলে ঘেমে নিয়ে একাকার হয়ে একের পর এক ফাইল সাবমিট করে যাচ্ছিল। সারাদিন অফিসের কাজ শেষ করে বাড়িতে এসেও একদণ্ড শান্তি নেই। বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টায় তাকে কাজের মধ্যে কাটাতে হয়। করতে হবেই না বা কেন? কিছু মাস হলো বাবার সহযোগিতায় নিজের একটা বিজনেস খুলে ফেলেছে সে। সেটাতে মন প্রাণ উজাড় করে দিয়ে বিজনেসটাকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 2 বছরের মধ্যে তাকে ঈশার বাবার কাছে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে, না হলে যে সে তার প্রিয়তমাকে কখনোই পাবে না। প্রিয়সীকে নিজের করে পাওয়ার জন্য এই লড়াইটা যে অতি গুরুত্বপূর্ণ। ঈশা দরজার আড়াল থেকে বেরিয়ে এসে রাদের বিপরীত পাশে সোফাটায় বসলো। রাত এক পলক তাকে দেখে মুচকি হেসে আবারও কাজে মনোযোগ দিল। ঈশা তাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। রাদের চেহারা, তার অঙ্গভঙ্গি, প্রতিটা পদক্ষেপ খুব মনোযোগ সহকারে অবলোকন করতে লাগলো সে। সেই সাথে তার দৃষ্টির ঝরে পড়ল অপরিসীম মুগ্ধতা। রাত কাজ করতে করতেই বলল, এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোমাকে। আমাকে এত দেখার কি আছে? অনেক কিছু। মাঝে মধ্যে আসলে তুমি এটাকে আমার টুক করে নিজের ভেতর ধারণ করতে ইচ্ছে হয়। তাই বুঝি এত প্রেম আমার প্রতি?
ঈশা এবার উঠে গিয়ে রাদের সোফার হাতলের ওপরে গিয়ে বসে তার গলায় নিজের 2 হাতে পেঁচিয়ে ধরে আদুরি কণ্ঠে বলতে লাগলো, জি মিস্টার, আপনার প্রেমিকা খুবই রোমান্টিক। ভাগ্য করে এমন একজন প্রেমিকা পেয়েছেন, অথচ নিজেকে দেখুন দিন দিন কেমন আনরোমান্টিকের বস্তা হয়ে যাচ্ছেন। রাত একটা দীর্ঘশ্বাস ফেলেই ঈশার 2 হাতে নিজের 2 হাত পেঁচিয়ে ক্লান্ত স্বরে বলল, এই সময়টাতে আমায় আনরোম্যান্টিক হতে হচ্ছে শুধুমাত্র তোমাকে আজীবনের মতো নিজের করে পাওয়ার জন্য। তারপর দেখবে তোমার এই আনরোম্যান্টিকের বস্তা কী করে রোম্যান্টিকের সমুদ্র হয়ে যায়। তখন এই অতি রোম্যান্টিক বরকে সামলাতে পারবে তো কি ফলবার্ট? রাতের কথা ঈশা প্রচন্ড লজ্জা পেয়ে যায়। সে দৌড়ে ছুটে পালাতে নিলেই রাত পেছন থেকে তার এক হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখন এভাবে পালালে চলবে? আমি কতটা রোম্যান্টিক দেখতে হবে না? ঈশা লজ্জায় আরো আরক্তিম হয়ে যেতে থাকে। এই মুহূর্তে রাতের কাছ থেকে বাঁচতে সে দ্রুত কণ্ঠে বলে ওঠে, আরে আন্টি। ঈশার মুখে এমন কথা শুনে রাত তাকে দ্রুত ছেড়ে দেয়। ঈশা তার কাছ থেকে ছাড়া পেয়ে দূরে গিয়ে কিলকিল করে হাসতে থাকে। রাত বোকা বনে গিয়ে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। প্রথমে ঈশার মিথ্যের কারণে ক্ষুব্ধ হলেও পরক্ষণে তার প্রাণবন্ধ সতেজ হাসি দেখে নিজেও হেসে ফেলল। এরপরে ঈশা নিজের সাথে করে নিয়ে আসা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে। সেটা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে খুব সুন্দর করে ডিজাইন করা একটা চকলেট কেক। ঈশা সেটাতে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে সেগুলো লাইটার দিয়ে জ্বালিয়ে রাদের সামনে নিয়ে এসে স্নিগ্ধ কণ্ঠে বলে, কাজের অতিরিক্ত চাপ আর টেনশনে তুমি নিজের জন্মদিনের কথাই ভুলে গেছো। হ্যাপি বার্থডে রাত, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জাস্ট ফর ইউ। রাত অশ্রুসিক্ত আবেগী দৃষ্টিতে ঈশার পানে অপলক তাকিয়ে থাকে। এত কাজের চাপ আর শ্বেতা সায়নের হঠাৎ এভাবে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে এবং তার পরিবার ভীষণ ভেঙে পড়েছিল। সেখানে জন্মদিনের কথা মনে রাখা কিংবা সেটা পালন করা তো বিলাসিতা, বাড়ি কারোরই সেদিকে কোনো খেয়াল ছিল না। ঈশা নিজেরও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মন খারাপ ছিল, কিন্তু সে রাদের স্পেশাল এই দিনটাকে আর বিষণ্ণতার মাঝে কাটিয়ে দিতে চায়নি। অন্তত আজকের দিনটা তারা দুজন মিলে স্পেশাল ভাবে সেলিব্রেট করতে চেয়েছিল। রাতে ক্যান্ডেলের আগুনগুলো ফু দিয়ে নিভিয়ে দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলে, থ্যাংক ইউ ফিকলবার্ট, আমার জীবনে আসার জন্য, আমায় এতটা ভালোবাসার জন্য। ঈশাও রাতকে জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলতে থাকে, তোমাকেও ধন্যবাদ রাত, আমার জীবনে এসে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসার জন্য। পরক্ষণে রাতকে কেক খাওয়াতে গিয়ে তার 2 গালে কেক ঘষে দেয় ঈশা। রাত এতে প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও কেক নিয়ে ঈশার 2 গালে মাখিয়ে দেয়। এইভাবে একজন আরেকজনকে ক্রমাগত মাখাতে থাকে। মুহূর্তেই তাদের মধ্যে শুরু হয়ে যায় খুনসুটি, ছোটাছুটি আর কিছু হাসি মাখা ভালোবাসার মুহূর্ত। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ জোড়া খুলে তাকায় শ্বেতা, তবে চোখ সম্পূর্ণভাবে খুলতে পারে না সে। তার আগে সে অনুভব করতে পারে মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, তার সারা শরীর জুড়ে কেমন একটা অবশ ভাব ছড়িয়ে আছে। অনেকক্ষণ যাবৎ একইভাবে দণ্ডায়মান থাকলে শরীর যেরকম লাগে তার ঠিক সেই রকমই অনুভব হচ্ছে। অবশেষে অনেকক্ষণ চেষ্টার পর পরিপূর্ণভাবে চোখ খুলতে সক্ষম হলো শ্বেতা। মুহূর্তেই চোখের সামনে আবছা অন্ধকার ভেসে উঠল তার। সেই সাথে অনুভব করলো তার 2 হাত দুদিকে শক্ত কিছু দিয়ে বেডের সাথে বাঁধা। ভালোভাবে অনুভব করতেই সে বুঝতে পারল তার হাত দুটি মূলত হ্যান্ডক্যাপে শিকলে বন্ধে, 2 পাও একত্রিত করে বেডের সাথে বাঁধা। তবে মুখটা খোলা থাকলেও সে হঠাৎ করেই কোনো আওয়াজ করতে পারল না। সে তা ভালোভাবে চারিদিকে তাকিয়ে লক্ষ্য করলো। এটা খুব বড় সাইজের একটা বেডরুম, যদিও স্পষ্টভাবে সবকিছু বোঝা যাচ্ছে না, তবুও চারিপাশের বড় বড় আভিজাত্যপূর্ণ আসবাবগুলো তার নজরে পড়েছে। সে বর্তমানে যে বেডে অবস্থান করছে সেটাও একটা কিং সাইজের বেড। সবকিছু দেখতে দেখতে হঠাৎই তার সেই রাতের জ্ঞান হারানোর আগ মুহূর্তের ঘটনাগুলো মনে পড়ল। মুহূর্তেই সচকিত হয়ে গেল সে। তার মানে অ্যারিস তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই গলা শুকিয়ে গিয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে সে তার চিৎকার করে বলতে লাগলো, আমাকে এইভাবে আটকে রেখেছেন কেন আপনি মিস্টার এভরি সাহারা খান? আপনি কিন্তু আমার সাথে
এটা মোটেও ঠিক করছেন না। আমি কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে দিচ্ছি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমার সামনে আসুন বলছি। নীরবতার মাঝে সে তার কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো সম্পূর্ণ রুম জুড়ে। তবু অ্যারিস এলো না দেখে শ্বেতা প্রথমে রাগান্বিত হলেও পরক্ষণে বেশ ঘাবড়ে গেল। অ্যারিসের নেচার আর বিহেভিয়ার সম্পর্কে তার থেকে ভালো আর কে জানে। তবে শ্বেতাকে অবাক করে দিয়ে হঠাৎ করে এই সিঁড়ি দিয়ে গট গট করে হেঁটে আসার আওয়াজ শোনা গেল। তার কিছুক্ষণ পরেই বেডরুমের দরজা তড়াক করে খুলে গেল। তাতে দৃশ্যমান হলো একটি লম্বা চওড়া ও প্রশস্ত অবয়ব। অ্যারিস রুমে প্রবেশ করতেই রুমের লাইটগুলো অটোমেটিকই অন হয়ে গেল। লাইটের তীব্র আলোয় শ্বেতা দ্রুত চোখ দুটো খিচে বন্ধ করে নিল। তারপর ধীরে ধীরে চোখ ফিরিয়ে অ্যারিসের পানে তাকালো। হোয়াইট শার্ট, ব্ল্যাক টাই, জিন্স আর শুজ পরিহিত অবস্থায় অ্যারিস দরজার সাথে হেলান দিয়ে মাথা সামান্য কাত করে বুকে দুই হাতে গুজে দাঁড়িয়ে আছে। বা পাটা সামান্য হাঁটু ভেঙে ডান পায়ের গোড়ালির সাথে কিছুটা পেঁচানো। হুইপ হেয়ার কাটের ঘন কালো ও সিল্কি পরিপাটি চুলগুলো কপালের ওপর কিছুটা আঁচড়ে পড়েছে। তার তীক্ষ্ণ ধার্য ও সম্মোহিনী দৃষ্টি শ্বেতার পানে স্থির। শ্বেতাও কিছু মুহূর্তের জন্য অ্যারিসের মধ্যে নিজেকে খুইয়ে ফেলেছিল যেন। পরক্ষণে সম্বিত ফিরে পেতে নিজেকে যথাসম্ভব সামলে নিল সে। কিছুটা ছটপট করতে করতে এবং কণ্ঠ যথাসম্ভব কঠোর ও ধারালো রেখে সে তার অ্যারিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমায় এভাবে কিডন্যাপ করে এনেছেন কেন মিস্টার খান? এমনটা করে কোনো এটা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে? আমার তো মনে হচ্ছে না এটা কোনো ম্যানার্স। আপনার আসল উদ্দেশ্য কি বলুন তো? অ্যারিস শ্বেতার দিকে আরো গভীর দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। শ্বেতা কিছুটা হকচকিয়ে গেলেও শান্ত থাকলো। অ্যারিস বেডের পাশে সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বেশ আয়েশ করে বসে মুখে একটা সূক্ষ্ম বাঁকা হাসি ফুটিয়ে তুলে সে তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর খুবই মোলায়েম এবং হাসকি কণ্ঠে বলতে লাগলো, ইউ নো অ্যাডিকশন, তোমার ওই নতুন রূপ আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। কি ধারালো তোমার ব্যক্তিত্ব, কি তীক্ষ্ণ তোমার ওই সুন্দর চোখ জোড়ার চাহনি, কি অদম্য অপ্রতিরোধ্য তোমার অঙ্গভঙ্গি। তোমার প্রতিটা পদক্ষেপ আর আচরণ আমার বুকে তোমার প্রতি নতুন করে প্রেমের জন্ম দিচ্ছে। আফটার অল বাঘের পার্টনার তো বাঘিনী হয়। তুমি আবারও সেটা প্রমাণ করে দিলে। আহ, হোয়াট আ ফিলিংস। বলেই সে তার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের বাঁ পাশে কয়েকটা আলতো ঘুষি বসালো অ্যারিস। সে তা অবাক চোখে তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছে। তারপরে সে নিজেকে ধাতস্থ করে কিছুটা শক্ত কণ্ঠে অ্যারিসকে বলল, এসব কি আবল তাবল বকছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার খান। অ্যারিস এবার সোজা হয়ে উঠে বসে দুই হাতের আঙুলগুলো একত্রিত ও মুষ্টিবদ্ধ করে সে তার দিকে সোচ্চারু দৃষ্টিতে তাকিয়ে বেশ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি আবল তাবল বলছি? তুমি কি কিছু বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না শ্রেতা মুবাশিরা? অ্যারিসের মুখে নিজের নাম শুনে বেশ ঘাবড়ে গেল শ্বেতা। পরক্ষণে নিজের ভয় লোকাতে সে দৃঢ় কণ্ঠে বলার চেষ্টা করলো, মানে কি বলতে চাইছেন আপনি? আমি শ্বেতা মুবাশিরা নই, মাহিরা সেহরির শেখ, শেখ গ্রুপ অফ কোম্পানিজের প্রেজেন্ট সিইও। আপনার তো এসব ভালোভাবে জানার কথা, নাকি নেশা টেশা করে উল্টাপাল্টা কথা বলছেন আপনি? শ্বেতার প্রশ্নে প্রত্যুত্তরে অ্যারিস ঠোঁট বাঁকা করে হাসলো। তারপর সেখান থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো আর একটু পরিপাটি করে নিল। এরপর একটানে নিজের শর্ট টাই খুলে ফেলে শার্টের লম্বা দুই হাতা ফোল্ড করে কোনোই অবধি গোটাতে লাগলো। তারপর আলমিরা থেকে একটি ডুপ্লেক্স ফাইল বের করে শ্বেতার দিকে ঘুরিয়ে দিয়ে সেটা তার সামনে ধরে নির্লিপ্ত আওয়াজে বলতে লাগলো, এটা কি জানেন মিস মাহিরা শেহরি শেখ, আপনার ডিএনএ টেস্টের রেজাল্ট, যেখানে স্পষ্ট আপনার ডিএনএর সাথে আমার স্ত্রী শ্রেতা মুবাশিরের ডিএনএ 99% ম্যাচ হয়ে গেছে। ব্যাপারটা ভীষণ কাকতালীয় না? অ্যারিসের কথা শুনে শ্বেতা প্রচন্ড বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এমন অনুভূতি হতে লাগলো। সে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। অ্যারিসের সামনে সম্পূর্ণ ধরা পড়ে গিয়েছে সে, অথচ সে ধরা দিতে চায় না। অন্তত নিজের প্রতিশোধ পূর্ণ হওয়ার আগে পর্যন্ত তো একদমই না। এই সমস্ত প্রমাণ নিজের চোখের সামনে থাকা সত্ত্বেও সে তা বিরোধিতা করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি আমায় এতদিন যাবৎ স্টক করছিলেন?
আর তারপর এসব ফালতু টেস্টের রেজাল্ট আমার সামনে এনেছেন। আপনি মিথ্যে বলছেন মিস্টার খান। এটা আমার ডিএনএ টেস্টের রেজাল্ট হতেই পারে না। হতে পারে আপনি নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা নাটক সাজাচ্ছেন। তবে শুনে রাখুন, আপনি যা বলছেন সেসব কিছুই সত্যি নয়। আমি আপনার স্ত্রী শ্বেতা মুবাশিরা নই, আমি মাহিরা সেহরির শেখ। শেষের কথাটা বেশ চিৎকার করে বলল শ্বেতা। শ্বেতার মুখে নিজের পরিচয় সম্পর্কে এমন মিথ্যা কথা শুনে মুহূর্তে অ্যারিসের মাথায় রক্ত উঠে গেল। তার শান্ত নির্লিপ্ত চেহারা মুহূর্তে ব্যবধানে ভীষণ ক্রন্দান্বিত হয়ে উঠল। তার অ্যাডিকশন তাকে অস্বীকার করছে, নিজের পরিচয় অস্বীকার করছে। এসব ভাবতেই হিতাহিতে জ্ঞানশূন্য হয়ে পড়ল সে। মূলত শ্বেতাকে অজ্ঞান অবস্থায় অ্যারিস তার নিজের কাছে নিয়ে আসার পর তার ব্লাড স্যাম্পেল, চুল এবং শরীরের আরও কিছু উপাদান নিয়ে ডিএনএ টেস্ট করায়। প্রেগনেন্ট অবস্থায় কোনো এক কারণে সে তার ডিএনএ টেস্ট করিয়েছিল। সেটার সাথে বর্তমান মাহিরা শেহরির শেখের ডিএনএ পুরোপুরিভাবে ম্যাচ হয়ে গিয়েছে। অবশ্য অ্যারিস শতভাগ নিশ্চিত ছিল যে এটাই তার অ্যাডিকশন। তবুও সে তার সামনে প্রমাণ দেখানোর জন্য সে মূলত ডিএনএ টেস্ট করিয়েছিল। এই জন্য গোটা একটা দিনে সে তাকে অজ্ঞান অবস্থায় নিজের কাছে রেখে দিয়েছিল। সে তার মিথ্যে আরোপ শুনে অত্যন্ত দ্রুত কদমে তার দিকে এগিয়ে গিয়ে সে তার গলা শক্ত হাতে চেপে ধরল অ্যারিস। মুহূর্তেই সে তার যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। সেই সাথে অ্যারিসের ভয়ানক রক্তবোধ চোখ দুটো দেখে নিজের চোখ জোড়া খিচে বন্ধ করে নিল সে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও হাত পায়ে শক্ত বাঁধন ও অ্যারিস তাকে এভাবে চেপে ধরায় সে কিছুই করতে পারল না। অ্যারিস সে তার গলা সেভাবেই চেপে ধরে দাঁতে দাঁত চেপে অত্যন্ত দৃঢ়স্বরে বলতে লাগলো, আমায় অস্বীকার করার সাহস তুমি পেলে কি করে অ্যাডিকশন? কি করে অস্বীকার করছো তোমার পরিচয়? আর সবচেয়ে বড় কথা, তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। জানো না এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? সে তার শ্বাস প্রশ্বাস নিতে না পারায় ঘন ঘন কাঁদতে লাগলো। অ্যারিসের হঠাৎ করেই হুঁশ ফিরে এলো যে সে এতক্ষণ যাবৎ কি করেছে। মুহূর্তে হতবিহ্বল হয়ে গিয়ে সে তার গলা ছেড়ে দিল। সে তার ছাড়া পেয়েও তখনও সেইভাবেই কেসে যাচ্ছে। অ্যারিস বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস এনে সে তার মুখের সামনে ধরে তাকে পানি পান করিয়ে দিল। সে তার ঢকঢক করে পানি পান করে কিছুক্ষণ যাবৎ হাঁপাতে লাগলো। অ্যারিস ব্যাকুল চিত্তে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখে মুখে অজস্র চুমু এঁকে দিয়ে উন্মাদের ন্যায় বলতে লাগলো, কেন সবকিছু অস্বীকার করছো অ্যাডিকশন? কেন আমার থেকে দূরে সরে যেতে চাইছো? তুমি জানো না সবকিছু মেনে নিতে পারলেও তোমার দূরে চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারি না। তারপরে একটু থেমে অ্যারিস সে তার পেটের দিকে তাকিয়ে তাতে আন্ত হাত বুলিয়ে বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে হারিয়ে গিয়েছিলে অ্যাডিকশন? আর আমাদের সন্তানই বা কোথায়? সবটা আমায় খুলে বলো প্লিজ। সে তার শান্ত দৃষ্টিতে অ্যারিসকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার চেহারার অস্থির উত্তেজনা ও উন্মাদনা তাকে ভেতরে ভেতরে ক্রমশ নরম করে তুলতে লাগলো। কিন্তু এই মুহূর্তে নিজের পরিচয় দেয়া তো তার পক্ষে সম্ভব নয়। তার ধারণা সবটা জানতে পারলে অ্যারিস সেটাকে নীলিমার প্রতি প্রতিশোধ নিতে দিবে না। নীলিমার ওপর অ্যারিস সে স্বয়ং প্রতিশোধ নেবে। কিন্তু সেটা চায় না। যেভাবেই সেই রাতে একাকীভাবে সে সবটা হারিয়েছে, সেইভাবে সে নিজের সন্তান হত্যার সম্পূর্ণ প্রতিশোধ একা হাতে নিতে চায়। সে তা একটা দীর্ঘশ্বাস ফেলে খানিকটা ক্লান্ত স্বরে বলল, আপনি কি বলছেন আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনার ওয়াইফের সাথে আপনি হয়তো আমায় গুলিয়ে ফেলছেন। আপনি যাকে খুঁজছেন আমি সে নই। দয়া করে তাকে খুঁজে বের করুন আর আমায় এগুলো থেকে মুক্তি দিন এখন। সে তা যত ছটফট করতে থাকে অ্যারিস ঠোঁটের ছোঁয়া ততটাই গভীর হতে থাকে। সে তার যত ছটফট করতে থাকে অ্যারিসের ঠোঁটের ছোঁয়াও ততটা গভীর হতে থাকে। খুবই পেশনেটলি সে তার অধর দুটিকে গভীর চুম্বনে সিক্ত করে দেয় সে। প্যারিসের তীব্র ক্রোশের সেই চুম্বন একসময় এতটাই গভীরে পৌঁছে যায় যে সে তার কোমল ঠোঁটজোড়া ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যায়। প্যারিস সে তার রক্তাক্ত স্বাদের আস্বাদন করে একসময় থেমে যায়। সে তার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। প্যারিস তবুও সেদিকে পরোয়া করে না। সে তার চুলের মুঠে শক্ত করে চেপে ধরে সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলতে থাকে, যতদিন পর্যন্ত না স্বীকার করছো তুমি আমার অ্যাডিকশন, ততদিন পর্যন্ত ঠিক এভাবে আমার কাছে বন্দী থাকবে তুমি। তোমায় চাইলেও আমার কাছে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। তুমি আমার ছিলে, আমার আছো, আর অনন্তকাল আমারই থাকবে। এই নিয়মের ব্যতিক্রম ঘটতে গেলে
আমি তোমাকেও ছাড়বো না, মাই ফাকিং অ্যাডিকশন। কথাগুলো বলে সে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে ব্যালকনিতে চলে যায় অ্যারিস। সে তা অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে থাকে, তারপর মনে মনে বলতে থাকে, আমায় ক্ষমা করে এরিস, তোমার সত্যিটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তোমাকে বলার উপযুক্ত সময় এখনো আসেনি। যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত করতে পারবো তোমার আর আমার ভবিষ্যতের জীবনটা মসৃণ কণ্টকবিহীন হবে, কেউ আমাদের সুখের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আমরা আর কখনো আলাদা হব না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করতে পারবো না। তবে এইটুকু জেনে রেখো, এই শ্বেতা আজীবন তোমাকেই ভালোবেসে এসেছে, এখনো বাসে আর ভবিষ্যতেও ভালোবেসে যাবে, সেটা তোমাকে পেলেও অথবা কখনো না পেলেও। ব্যালকনিতে অ্যালকোহলের গিলাস হাতে নিয়ে স্ট্যাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে অ্যারিস। তার মনটা এই মুহূর্তে ভীষণ উদাস হয়ে রয়েছে, সেই সাথে একটা ফাঁকা ফাঁকা ভাব বিরাজ করছে হৃদয় জুড়ে। হাজারো প্রশ্নের উত্তর জানার জন্য তার মস্তিষ্কের মধ্যে আকুলি বিকুলি করছে, অথচ যে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে সেই সবকিছু বলতে নারাজ, সবকিছু রীতিমতো অস্বীকার করছে সে। প্রিয়তমাকে নিজের এতটা কাছে পেয়েও তার এরকম দূরত্ব বাড়িয়ে দেওয়া এবং সবকিছু অস্বীকার করা অ্যারিসের খুদকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলছে। রাত তখন প্রায় 1:30 বাজে। কয়েকটা অ্যালকোহলের বোতল খালি করে অ্যারিস বেলকনি থেকে রুমে প্রবেশ করলো। চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে যাওয়ার পথে প্রথমেই তার দৃষ্টি গেল বেডে অবস্থান করা শ্বেতার পানে। এখনো হাত পা বাঁধা অবস্থায় বিছানায় হেলে পড়ে রয়েছে শ্বেতা। ঘুমন্ত অবস্থায় তার মাথাটা একদিকে কাত হয়ে রয়েছে, কিছু চুল মুখে এসে আছড়ে পড়েছে। এই মুহূর্তে খুবই নিষ্পাপ আর মায়াবী লাগছে শ্বেতার সুন্দর মুখশ্রী। অ্যারিস সম্মোহিত দৃষ্টিতে ধীর পায়ে এগিয়ে গেল শ্বেতার পানে, তারপর বিছানার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে তাকে গভীর ও নেশালো দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো সে তার মুখে পড়ে থাকা চুলগুলো কানের দুই পাশে আলতো করে গুজে দিল। তারপর তার সম্পূর্ণ চেহারায় পর্যবেক্ষণ করতে করতে তার দৃষ্টি গিয়ে ঠেকলো সে তার ঠোঁটের নিকট। ঠোঁটে অনেকটা অংশ কেটে গিয়ে সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। প্যারিসের বুকে হঠাৎ কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভব হলো। দ্রুত স্টাডি টেবিলের কাছে গিয়ে সেটার ড্রয়ার থেকে একটা মলম বের করে নিয়ে এসে পুনরায় সেই জায়গায় হাঁটু ভেঙে বসলো অ্যারিস। তারপর মলমের কিছু অংশ হাতে নিয়ে আলতো করে সে তার ঠোঁটের কাটা অংশে লাগিয়ে দিতে লাগলো সে। ঘুমের মাঝে কিছুটা যন্ত্রণায় সে তা মুখটা হালকা কুঁচকে নিল। অ্যারিস সচেতন হয়ে গিয়ে দ্রুত মলম দেওয়ায় সম্পূর্ণ করে হাত সরিয়ে নিল। তারপর সে তার গলার দিকে চোখ যেতেই সে দেখল সেখানটায় তার হাত আর আঙুলগুলোর স্পর্শে লালচে বর্ণ হয়ে গেছে। আবারও অ্যারিসের বুকটা কেমন ধক করে উঠল। আলতো ও গভীর ছোঁয়ায় গলার অংশটায় অনেকক্ষণ যাবৎ হাত বুলিয়ে দিল অ্যারিস। এরপর অতি সন্দর্পণে সে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে বেডের একপাশে সুন্দর করে শুয়ে দিল অ্যারিস। তারপর তার কি হলো কে জানে, সে তাকে গভীরভাবে পেতে ইচ্ছা হলো তার। তবে পরক্ষণে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই নিজেকে সামনে নিল সে। মুহূর্তেই মনে একটা জেদ চেপে বসলো তার। সে তার মুখ থেকে সম্পূর্ণ সত্যি কথা বের করতে তাকে যা যা করতেও প্রয়োজন হবে সে তাই করবে, আর সে তাকে কখনো ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর হঠাৎ হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো অ্যারিস। এই মুহূর্তে তার পরনে একটি হোয়াইট কালার ওভার সাইজের টি শার্ট এবং একটি 3/4 জিন্স প্যান্ট। দূর থেকে সে তার পানে এতক্ষণ অপলক তাকিয়ে রইল সে। তারপর দ্রুত বিছানায় উঠে গিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল সে। গভীর ঘুমে থেকেও সে তা অ্যারিসের থেকে দূরে যেতে চাইলে সে আরো শক্ত করে চাপটে ধরে তাকে। সে তাকে সম্পূর্ণ নিজের সাথে মিশিয়ে নিয়ে অ্যারিস তার গায়ের ঘ্রাণ আর স্পর্শ তীব্রভাবে অনুভব করতে থাকে। তারপর সে বিড়বিড় করে বলতে থাকে, তুমি কি ভাবছো অ্যাডিকশন? তুমি নিজ মুখে সবটা স্বীকার না করলে আমি দূরত্ব বাড়িয়ে দেব, তোমাকে ছুতে আসবো না, নিজের কাছে টেনে নিব না, 1000 বার নিব, 1,00,000 বার নিব, কোটি বার নিব। তুমি যত দূরে যেতে চাইবে আমি ঠিক ততই তোমাকে আরো দ্বিগুণভাবে কাছে টেনে নেব। আমাকে যদি তুমি সৎ সাধু পুরুষ ভেবে থাকো তাহলে সেটা একদমই ভুল ধারণা হবে। আমি তোমার ডেঞ্জারাস ভিলেন লাভার, যে কিনা পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও তোমাকে ছাড়তে রাজি নয়। মাইন্ড ইট, ইউ আর অনলি মাইন অ্যাডিকশন।
আইসিইউর কেবিনের বদ্ধ পরিবেশে দম আটকে আসে নাদিরা খানের। চারিদিকে নিস্তব্ধ নীরবতা। অসংখ্য মেডিকেল ইনস্ট্রুমেন্টের মধ্যে সাদা বেড়ে নিথর হয়ে শুয়ে রয়েছে তার একমাত্র আদরের মেয়ে নীলিমা। বর্তমানে তার সারা শরীর বিধ্বস্ত অবস্থায় রয়েছে। হাতে, মুখে ও শরীরে অক্সিজেন মাস্ক, ক্যানেলা, ব্যান্ডেজ এবং মেডিকেল ইনস্ট্রুমেন্ট লাগানো। এতে তার হার্টের গতিবিধি একটানা মনিটরে প্রদর্শিত হচ্ছে। মনিটরের বিপ বিপ শব্দ ব্যতীত সম্পূর্ণ কেবিন জুড়ে আর কোনো শব্দের উপস্থিতি নেই। নাদিরা খান অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকিয়ে থেকে তার মাথায় আলতো হাত বুলিয়ে দেন। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানান তার এখানে অবস্থানের সময়সীমা অতিক্রম হয়ে গিয়েছে। নাদিরা খান মেয়েকে এক পলক দেখে নিয়ে চোখের পানি মুছে হন হন করে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে যান। বাহিরে মাশরাফি খান এতক্ষণ যাবৎ তার জন্য অপেক্ষা করছিলেন। দিনে এক দুবার যে কোনো একজন আত্মীয়কে আইসিইউর কেবিনে মাত্র 5 মিনিটের জন্য দেখতে পাঠানো হয় এবং সেখানে কোনো শব্দ করা যাবে না। মাশরাফি খান নাদিরা খানকে সান্ত্বনা দিতে গেলেই তিনি ঝাটকা মেরে তার হাত সরিয়ে দেন। স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে তিনি শক্ত কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের এই অবস্থা আর আমি না এভাবে হাত পা গুটিয়ে বসে আছি? যে বা যারা আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কাউকেই ছাড়ব না। মাশরাফি খান শান্ত কণ্ঠে বললেন, এখন উত্তেজিত হওয়ার সময় নয় নাদিরা। এই মুহূর্তে আমরা একটা প্রতিকূল সময় পার করছি। আমাদের বিজনেস, প্রপার্টি সবকিছু হাতছাড়া হয়ে গেছে। আবার আমাদের মেয়েরও এই করুণ অবস্থা। এই মুহূর্তে পিছনের পরিস্থিতি ঘাটতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমাদের জন্য আরো ভয়ঙ্কর কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই বলে আমি আমার মেয়ের এমন অবস্থার জন্য যে দায়ী তাকে এত সহজেই ছেড়ে দেব? ছেড়ে দিব সেটা তো বলছি না, তবে এই মুহূর্তে কোনো প্রমাণও তো আমাদের হাতে নেই। নীলিমা সেই রাতে একটা ভুল কাজ করে ফেলেছে। ওই সময়টাতে গার্ড ছাড়া একাকি বের হওয়া তার একদম উচিত হয়নি। শত্রু তার আশেপাশের অবস্থান করছিল এবং সুযোগ বুঝে তাকে ঘায়েল করে ফেলেছে। তো এখন তুমি আমায় কি করতে বলছো? আপাতত নীলিমাকে নিয়ে আমাদের দেশ ছাড়তে হবে। ডক্টর বলেছে ওর প্রপার ট্রিটমেন্টের জন্য অ্যাবর্ট নিয়ে যেতে হবে। আপাতত ওকে নিয়ে কানাডা চলে যাই। পরে ও সুস্থ হলে সুযোগ বুঝে ওর কাছ থেকে সবটা জেনে নিয়ে দেশে ফিরে এসে প্রতিশোধ নেওয়া যাবে। সেই পর্যন্ত আমাদের আত্মগোপন থেকে শান্ত থাকতে হবে। মাশরাফি খানের কথাগুলো বেশ যৌতিক মনে হলো নাদিরা খানের কাছে। সত্যি এই মুহূর্তে তার মাথা গরম করলে চলবে না। মাশরাফি খানের কথায় দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তিনি। মাশরাফি খান এতে তীর্যক হাসলেন। হোয়াট রাবিশ! আমার মেয়েটা গত 24 ঘন্টা যাবৎ নিখোঁজ, আর তোমরা ওর কোনো খোঁজ লাগাতে পারোনি? তোমাদেরকে এত টাকা দিয়ে কিনে ওর আশেপাশে থাকতে দিয়েছিলাম কেন? ওর অর্ডার মানার জন্য আর ওকে প্রোটেক্ট করার জন্য। অথচ তোমরা কি করলে? ওকে ছেড়ে চলে আসলে। আর এই মুহূর্তে ও কোথায় আছে, কি করছে কিছুই জানতে পারলে না। ব্লাডি ইডিয়েট! মিসেস সামিরার তীরের ন্যায় বলা একের পর এক রাগান্বিত কথাগুলো হজম করে নিল সামনে উপস্থিত গার্ডগুলো। 12 জনের কালো পোশাক ও অস্ত্রধারী গার্ডরা তীব্র ভয়, অনুশোচনা ও লজ্জায় মাথা তুলে মিসেস সামিরার দিকে তাকাতে পারছে না। তার পাশে মিস্টার লতিফ পায়ের উপর পা তুলে গম্ভীর মুখভঙ্গি করে সোফায় বসে আছেন। তারও দৃষ্টি তীরের ন্যায় গার্ডদের দিকে নিবদ্ধিত। একজন গার্ড সাহস করে বলে উঠলেন, সরি ম্যাম, আসলে মাহিরা ম্যাম আপনাদেরকে সেই রাতে চলে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন আমরা যেন তার ত্রিসীমানার মধ্যেও না থাকি। তার আদেশ পালন করতেই আমরা। জাস্ট স্টপ ইওর মাউথ ননসেন্স! মিসেস সামিরা তীব্র রামধমকে কেঁপে উঠল উপস্থিত সকল গার্ড। মিসেস সামিরা রাগে কাঁপতে কাঁপতে আবারও বললেন, এতগুলো বছর পর আমার মেয়েটা আমাদের কাছে ফিরে এসেছে, আর তোমরা তোমাদের দায়িত্বের প্রতি এত অবহেলা দেখিয়েছ। ও বলল আর তোমরা ওর থেকে দূরে চলে আসলে। তোমাদের বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে? কমন সেন্স নেই? এখন যদি এই মুহূর্তে ও কোনো বিপদে পড়ে গিয়ে থাকে, ওর যদি সামান্য কিছু হয়, আই সোয়ার আমি তোমাদের 1 টাকাও জীবন্ত ছাড়ব না, বলে দিলাম। গার্ডগুলো ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো। মিস্টার লতিফ এবার মুখ খুললেন। শান্ত ও গভীর স্বরে নিজের সহধর্মীর উদ্দেশ্যে বললেন, সামিরা, একটু শান্ত হও প্লিজ। এই মুহূর্তে এত হাইপার হলে চলবে না। যা হবার তা তো হয়ে গিয়েছে। এবার মাহিরাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই ব্যবস্থা করতে হবে। পুলিশ কমপ্লেন তো অলরেডি করে ফেলেছি। পুলিশ তার কাজ করে যাচ্ছে, করুক।
আমি আমার সমস্ত গার্ড সমস্ত ঢাকা শহর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে। মিসেস সামিরা ক্ষুব্ধ চেহারা এবার অশ্রুসিক্ত হয়ে উঠল। মাহিরাকে হারানোর পর থেকে তিনি মনের দিক থেকে একদমই ভেঙে পড়েছিলেন। সে তাকে মাহিরার রূপে পাওয়ার পরে তিনি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। এই মেয়েকে হারালে তিনি কিছুতেই সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না। তাই যে করেই হোক সে তাকে তার কাছে চাই। মিস্টার লতিফ এবার উঠে গিয়ে মিসেস সামিরাকে বুকে জড়িয়ে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। মিসেস সামিরা স্বামীর বুকে অবিরত অশ্রুপাত করতে লাগলেন। মিস্টার লতিফ বিড়বিড় করে বলতে লাগলেন, কেঁদো না সামিরা, সব ঠিক হয়ে যাবে। মিসেস সামিরা অস্ফুট স্বরে বললেন, ঘুম থেকে জেগে উঠতেই নিজেকে শক্ত কোনো আবরণের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে অনুভব করলো শ্বেতা। তার মাথাটা কঠিন অথচ প্রশান্তিময় একটি বক্ষপটে ঠেকিয়ে আছে, সেটা স্পষ্ট বুঝতে পারল সে। তবে শ্বেতা এখনো পুরোপুরি চোখ খোলেনি। এই মুহূর্তে তার নাকে ভেসে আসছে অতি পরিচিত কারোর গায়ের সুঘ্রাণ, যা তার নাসারন্ধ্র ভেদ করে একদম বুকের গভীরে পর্যন্ত চলে গিয়েছে। মুহূর্তেই চেহারা একদম শিথিল হয়ে গেল তার। বেশ কিছুক্ষণ পরে গতকাল রাতে সম্পূর্ণ ঘটনা মনে পড়তেই চট করে চোখ তুলে তাকালো শ্বেতা। তাতে তার চোখের সামনে দৃশ্যমান হলো একটি শক্তপোক্ত চওড়া ফর্সা বুক, সুঠাম কঠিন বক্ষপটটা ঢেউ খেলানো আকৃতিতে অসংখ্য ভাঁজে বিভক্ত হয়ে আছে। নিঃশ্বাসের তালে তালে ক্রমশ সেই বুক ওঠানামা করছে। শ্বেতা ধীরে ধীরে উপরের দিকে চোখ তুলে দেখলো। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল অ্যারিসের ঘুমন্ত অথচ মায়াবী মুখখানি। ঘুমন্ত অবস্থায় তাকে ভীষণ নিষ্পাপ মনে হচ্ছে। ঘন কালো রেশমি চুলগুলো সম্পূর্ণ কপাল এবং ঘাড়ে বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অ্যারিসের ঘন ভুরু জোড়ার মাঝে দুটি ডাগর ডাগর নিমিলিত অক্ষিপট, তার মাঝখানে নিচের দিকে সরু লম্বা অথচ ষষ্ঠব খাড়া নাক, তার আরেকটু নিচে লালচে বাদামি ঠোঁটজোড়া, দুই গাল থুতনি জুড়ে বিরাজ করছে স্টিম করে রাখা আকর্ষণীয় চাপা দাড়ি। তার আরেকটু নিচে দৃশ্যমান হলো পুরুষালী অস্তিত্বের সুদৃঢ় কণ্ঠনমণি। দুটি ফুলি ফেপে ওঠা পুরুষালী পেশিবহুল হাত সে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রয়েছে। সে তা আজ বহুদিন পর অ্যারিসকে খুঁটে খুঁটে অতি সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করলো। তার প্রতিটি শারীরিক অঙ্গ তাকে প্রবলভাবে আকর্ষিত করছে। গলা শুকিয়ে আসছে তার, ক্রমশ কয়েকটা শুকনো ঢোক গিলল সে। এক সময় হাঁসফাঁস করতে করতে অ্যারিসকে শক্ত বাহুবন্ধনী থেকে মুক্ত হতে চেষ্টা করলো সে তার নড়াচড়া টের পেতে ঘুম হালকা হয়ে এলো অ্যারিসের। অ্যারিস ধীরে ধীরে চোখ খুলে সে তার দিকে তাকাতে মুহূর্তে স্থির হয়ে গেল সে। অ্যারিসের শান্ত অথচ গভীর নির্লিপ্ত চাহনি তার দিকেই স্থির হয়ে আছে। মুহূর্তেই অ্যারিসের ঠোঁটের কোণে ফুটে উঠল তার চিরচেনা সেই বাঁকা হাসি। সে তাকে নিজের আরো খানিকটা কাছে টেনে নিয়ে অ্যারিস তার কানের কাছে মুখ নিয়ে তাতে আলতো করে জিভ ছোয়ালো। তারপর বিড়বিড় করে হাসকি টেনে বলল, এভাবে আমায় এত মনোযোগ দিয়ে কি দেখছিলে? অ্যাডিকশন খেয়ে ফেলতে চেয়েছিলে নাকি? সে তা কয়েকটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বলল, মোটেও এমন কিছু করছিলাম না আমি। আর আপনাকে আমি খেয়ে ফেলতে যাব কেন? আপনি কি কোনো খাবার নাকি? হ্যারিস ঠোঁটের কোণে বাঁকা হাসি বজায় রেখে একই কণ্ঠে পড়ল, যেভাবে দেখছিলে মনে হচ্ছিল তো খেয়েই ফেলবে। সে তা অবাক হয়ে হ্যারিসের পানে তাকিয়ে রইল। তারপর বলল, তার মানে কি আপনি এতক্ষণ জেগেছিলেন? জেগে জেগে আমার উপর নজর রাখছিলেন? হ্যারিস সেটাকে একদম শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর হাসকি ডিপ ভয়েসে বলে উঠল, তোমার উপর নজর রাখতে আমায় জেগে থাকতে হয় না এডিকশন, কারণ ঘুমাতে গেলেও নিদ্রায় স্বপ্নচারিণী হয়ে তুমি স্বপ্নে বিচরণ করো, আর তন্দ্রায় থাকলে কল্পনা বিলাসী হয়ে আমার কল্পনায় হানা দাও। তাই তোমার উপর নজর রাখার কোনো প্রশ্নই ওঠে না। তুমি অল টাইম আমার নজরের সামনেই থাকো। সে তা এক ধ্যানে অ্যারিসের কথাগুলো শুনে যাচ্ছিল। সেই সাথে তার তলপেটে যেন অসংখ্য প্রজাপতির দল ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল। অদ্ভুত ভালো লাগা হৃদয়টা ক্রমশ শীতল হয়ে যাচ্ছিল। তবে পরক্ষণেই অ্যারিসের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে সে তা বলল, আমি কিন্তু গতকাল রাতের কথা কিছুই ভুলিনি মিস্টার খান। আপনি আমায় এইভাবে আটকে রেখে একদমই ঠিক করছেন না। এতক্ষণে নিশ্চয়ই আমার বাবা মা আমার খোঁজ লাগিয়ে দিয়েছে। তাই বড় কোনো গন্ডগোল হওয়ার আগে আমি আপনার কাছে মিনতি করছি, প্লিজ ছাড়ুন আমায়।
মুহূর্তেই অ্যারিসের মুখভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেল। কোমল ও শান্ত চেহারা মুহূর্তেই ধারণ করলো এক তীব্র, কঠিন ও শীতল রূপ। সে তার দুই গাল শক্ত করে চেপে ধরে অ্যারিস তেজস্বিত কণ্ঠে বলতে লাগলো, সকাল সকাল ভালো মুডে থাকতে চাইছি, থাকতে দাও অ্যাডিকশন। আমি চাচ্ছি না এই মুহূর্তে আমার ভয়ানক রূপটা তোমার সামনে প্রদর্শিত করতে। আমাকে তোমার প্রতি সফটলি বিহেভ করতে দাও প্লিজ। আর যদি না দাও তাহলে জোর করে স্বামীগত অধিকার ফেলতে আমি কিন্তু একটু সময় নেব না বলে দিচ্ছি। তখন আমার কাছ থেকে মুক্তি পাওয়ার কথা বলা তো তোর, এক পাও এই বিছানা থেকে উঠিয়ে নড়তে পারবে না বলে দিচ্ছি। অ্যারিসের কথাগুলো শুনে শ্বেতা ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। সেই সাথে একটা তীব্র লজ্জা আভা তার সারা শরীরময় ছড়িয়ে পড়ল। সে যতই নিজেকে শক্ত করতে পারুক না কেন, এই একটিমাত্র মানুষের সামনে সে কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারে না। এই জন্য মনে মনে চিন্তিত হয়ে বেশ ঘাবড়ে গেল শ্বেতা। তবে বাইরের আচরণে সেটা প্রকাশ করলো না। নিজেকে যত সম্ভব স্বাভাবিক রাখতে চেষ্টা করলো সে। শ্বেতাকে এইভাবে শান্ত থাকতে দেখে কিছুক্ষণের মাঝেই অ্যারিসের মুখভঙ্গি আবারও পাল্টে গেল। মুহূর্তেই তার চেহারায় ধরা দিল আগের ন্যায় উজ্জ্বলতা ও কোমলতা। তারপরে সে তার কপাল, দু চোখের পাতা, নাকের দুই গাল, ঠোঁট এবং সর্বশেষ তার গ্রীবা কয়েকটা আলতো চুমু বসিয়ে দিল। তারপর সে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইটস কোল্ড মর্নিং কি সুইটহার্ট। তোমার জামাই তো এত রোমান্টিক, অথচ নিজের দিকে দেখো, দিনে দিনে কেমন আনরোমান্টিকের গর্ত হয়ে যাচ্ছ তুমি। বলেই অ্যারিস উঠে বসে একটানে শ্বেতাকে উঠে বসিয়ে তাকে টেনে নিয়ে নিজের উরুর উপর বসালো। শ্বেতা হতবিহ্বল হয়ে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল। তাকে কি কিছুক্ষণ আগের আনরোমান্টিক পর্বত বলা হলো? আসলে কি সে তাই? মনে মনে এই জন্য একটা ক্ষুব্ধতা কাজ করলো শ্বেতার মনে। সেও একদিন অতি রোমান্টিক হয়ে দেখিয়ে দেবে। প্যারিস শ্বেতাকে আরো কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে রেখে চোখের জোড়া বন্ধ করে নিল। তারপর একসময় ধীর পদক্ষেপে বেড থেকে উঠে পড়লো অ্যারিস। তারপরে শ্বেতার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গলায় তাওয়াল জড়িয়ে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। অ্যারিস চলে যেতেই শ্বেতা বসে বসে তার কথা ভাবতে লাগলো। তারপর সম্পূর্ণ রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। সম্পূর্ণ শুভ্র রঙে আচ্ছাদিত হয়ে রয়েছে রুমটা। চারিদিকে শোভিত হয়ে আছে শৌখিন ও নান্দনিক আসবাবপত্র। রুমের বাঁ পাশে বড় একটা ব্যালকনি। এই রুমটা মোটেও অ্যারিসের ইটালিয়ান প্যালেসের মতো ভয়ঙ্কর কিংবা গম্ভীর নয়। রুমের ভেতরে এবং চারপাশটা দেখলেই একটা প্রশান্তি বিরাজ করে মনে। সে তার বেড থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির নিকট। বেশ বড় পরিসরের একটা ব্যালকনি এটা। সেখানে প্রবেশ করতেই সে দেখতে পেল অজস্র ফুল ফলের গাছ, বিশেষ করে অর্কিডের চারাগুলো বেশি। সে তার অবাক হয়ে সবগুলো গাছদের দেখতে লাগলো। ইটালিয়াতে থাকা অবস্থায় অ্যারিসের প্যালেসের তাদের রুমের ব্যালকনিতে সে যে ফল ফুলের গাছগুলো লাগিয়েছিল, এখানেও ঠিক সেই গাছগুলো বিদ্যমান। একই প্রজাতির গাছ, একই সেসবের সংখ্যা। প্যারিস তার শখের জিনিসটা সম্পর্কে এতটা ক্ষুব্ধভাবে কিভাবে মনে রেখেছে, এটা ভাবতেই শ্বেতা শিহরিত হয়ে উঠল। তাছাড়া অ্যারিস তো কখনো ফুল পছন্দ করতো না। তবে কি সে তার পছন্দের জন্য এমনটা করেছে সে? হয়তো। তারপর মুহূর্তেই সে তার বাহির পানে তাকিয়ে দেখতে পেল একটা বিশাল বড় সবুজ উদ্যান। উদ্যানের মাঝখানে একটি ফেরি স্ট্যাচুর অবস্থান। তার হাতে জাদুর ছড়ি থেকে ফাউন্টেনের মতো অনর্গল পানি বেরোচ্ছে। সেগুলো ছড়িয়ে পড়ছে চারিপাশে বাউন্ডারি দেওয়া নির্দিষ্ট সীমানার মধ্যে। এছাড়াও বড় পরিসরে উদ্যানটা রয়েছে মাঝারি সাইজের একটা সুইমিং পুল। তার পাশেই একটা বড় টি টেবিল, তার আশেপাশে কিছু চেয়ার এবং অপর পাশে একটি বড়সড় ফুলের বাগান। সেটা বর্তমানে দোতলায় অবস্থান করছে। বোঝাই যাচ্ছে এটি একটি ডুপ্লেক্স সিস্টেমে বাংলো বাড়ি, যেটার প্রতিটা অংশ খুব সুন্দরভাবে সাজানো গোছানো ও মনোমুগ্ধকর। হঠাৎ করে পেছন থেকে শীতল দুটি হাত এসে তার কোমর শক্তভাবে পেঁচিয়ে ধরল। ধীরে ধীরে সেগুলো পোশাকের ভেতরে তক্ত অব্দি স্পর্শ করলো। সে তা খানিকটা কেঁপে উঠল। তবে মানুষটির স্পর্শ চিনতে তার একটুও বেগ পেতে হলো না। প্যারিস সে তাকে সেইভাবে ধরে রেখে চোখ জোড়া বন্ধ করে তার চুল ও ঘাড়ে নাক মুখ গুজে দিল। সে তা আনমনে নিজের চোখ দুটিও বন্ধ করে নিল।
কিছুক্ষণ পর অ্যারিস নিজে থেকে মুখ উঠিয়ে নিয়ে সে তার ঘাড়ে নিজের চিবুক ঠেকালো। এরপর বাইরের দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে সে মোলায়েম স্বরে বলল, এই বাংলো বাড়িটা তোমার প্রেগনেন্সি নিউজ পাওয়ার পর থেকে আমি বানানো স্টার্ট করেছিলাম। তুমি, আমি আর আমাদের লিটল বেবি একসাথে এই বাড়িতে থাকবো বলে। প্যারিসের শেষের কথাটা শুনে সে তা ভীষণভাবে কেঁপে উঠল। সন্তানের কথা মনে পড়তেই তার বুকটা কেমন যেন ধক করে উঠল। মুহূর্তেই মনের মাঝে ছড়িয়ে পড়ল এক ঝাঁক তীব্র বিষাদ। তবে দাঁতে দাঁত চেপে সবটা হজম করে নিল সে। প্যারিস সে তার কাঁপুনি স্পষ্ট অনুভব টের পেল। তবে এই মুহূর্তে সে তাকে কিছু জিজ্ঞাসা করলো না। সে উপযুক্ত সময় আসলে সে ঠিকই সবটা বের করে নেবে বলে মনে মনে ঠিক করলো। সে তার অ্যারিসের দুই ভাও আলগোছে ছাড়িয়ে নিয়ে রুমে প্রবেশ করলো। অ্যারিসও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রুমে প্রবেশ করলো। সে তা এই মুহূর্তে নিজেকে আড়াল করে একাকী থাকার প্রয়োজন, তাই সে একটা কোল্ড শাওয়ার নেবে বলে ঠিক করলো। তবে কাপড় চোপড় কি পরবে সেটা অ্যারিসকে জিজ্ঞাসা করতে গেলেই তার চোখ দিয়ে ঠেকলো সদ্য শাওয়ার নেওয়া অ্যারিসের উন্মুক্ত পিঠখানেতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে বডি লোশন লাগাচ্ছিল অ্যারিস। তার উন্মুক্ত ফর্সা ও চওড়া পিঠ সে তাকে যতটুকু আকর্ষিত করেছিল তার থেকেও বেশি আহত করছিল তার পিঠে থাকা অসংখ্য আঘাতের চিহ্ন দেখে। প্যারিসের পিঠময় অসংখ্য আঘাতের চিহ্নের মাঝে একটি চিহ্ন ছিল বুলেটের, যেটা সে তাকে বাঁচাতে গিয়ে অ্যারিস পেয়েছিল। সকালে ঠিক তার বুকের ঠিক মাঝখানেও আর একটা আঘাতের চিহ্ন খেয়াল করেছিল সে তা। দীর্ঘদিন যাবৎ মাফিয়া জগতে থাকতে থাকতে অ্যারিসের সুঠাম, কঠিন ও ফর্সা সমস্ত শরীরটা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। সেই মুহূর্তগুলো চিহ্ন তার শরীরময় ছড়িয়ে আছে। এইসব ভাবতেই সে তার কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরল। সে তার অ্যারিস যদিও কখনো একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে চায়, তাহলে এই মাফিয়া জগৎ অ্যারিসকে যে ছাড়তেই হবে। তবে অ্যারিস কি কখনো তা ছাড়বে? উত্তর জানা নেই সে তার। অ্যারিস ড্রেসিং টেবিলের মিররের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সে তাকে বলল, আলমারির রাইট সাইডে তোমার প্রয়োজনীয় সব কাপড় চোপড় রাখা আছে, যেটা ইচ্ছে সেটা পরে নাও। সে তা অবাক হয়ে গেল। এই মুহূর্তে আর কিছু বলল না। আলমারি থেকে একটা ব্ল্যাক ট্রাউজার ও পিঙ্ক কালারের লং কুর্তি নিয়ে সে ওয়াশরুমে চলে গেল। এ কি, আমার কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? নামান বলছি প্লিজ। সে তার চিৎকার করে অ্যারিসের উদ্দেশ্যে এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু অ্যারিস তার কথাগুলো শুনলে তো। সে তাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে উঠিয়ে নিয়ে তার দুই পা নিজের কোমরে পেছনের দিকে একত্রিতভাবে ঠেকিয়ে নিজের দুই হাত দিয়ে তার কোমর আঁকড়ে ধরে রেখেছে। সে তার না চাইতেও অ্যারিসের গলায় তার দুই হাত বাহু দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। হ্যারিস এইভাবেই সে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনে চলে এলো। তারপর তাকে কিচেন ক্যাবিনেটের ওপর বসিয়ে দিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে এসে শান্ত কণ্ঠে বলল,